আজকের গল্প বিশ্বাস, কলমে প্রেরণা গোস্বামী। হঠাৎই ঘটল ব্যাপারটা, মানে এই টাকা পেয়ে যাওয়াটা আর কি। বিশ্বনাথবাবু এতটা আশাই করতে পারেননি। জীবনের লটারির টিকিট কেটেছেন বহুবার, কিন্তু 1 লাখ 2 লাখ তো দূরের কথা, 5টা টাকা পর্যন্ত কখনো পাননি। তাই একেবারে 50 লাখ টাকা পেয়ে গিয়ে বিশ্বনাথবাবুর তো হার্ট ফেল করার অবস্থা। কিন্তু টাকাটা নিজের নয়, একথা তিনি ভাবতেই পাচ্ছেন না। মেনে নেওয়া তো দূরের কথা। ব্যাপারটা খুলেই বলি। আসলে দিন 15 আগে পাড়ার পঞ্চার কাছ থেকে তার বাল্যবন্ধু শ্যামল একটা টিকিট কেটেছিলেন। শ্যামলের কোনোদিনই ওসব লটারি ফটারির ব্যাপারে কোনো আস্থা ছিল না। খেটে খাওয়া মানুষ, কিন্তু 50 তো তারই সামনে বড় হয়েছে। মা বাপ মরা ছেলেটা খেতে না পেয়ে অভাবের তাড়নায় লটারির দোকানটা খুলেছে। সেই এসে তাকে গছিয়ে গেছে, আর তিনিও যথারীতি ভুলে যেতেন টিকিটের কথা। ভুলো মনের জন্যই টিকিটটা তাই বিশ্বনাথবাবুকে দিয়ে দিয়েছিলেন। দেবার সময় হেসে বাল্যবন্ধুকে বলেছিলেন, টাকাটা উঠলে তুই নিয়ে নিস। তারপরেই শ্যামলবাবু চলে গেছেন বড় মেয়ের বাড়ি কদিন ঘুরে আসতে। এদিকে আবার পঞ্চাও তার দোকানে এলাহি ব্যাপার স্যাপার করে বসেছে। ওর দোকান থেকে নাকি সেকেন্ডে প্রাইজ উঠছে 50 লাখ টাকার। গতকালই বিশ্বনাথবাবু টিকিটটা মিলিয়েছিলেন পঞ্চার দোকান থেকেই। ঘোরেল পঞ্চাটা আবার জিজ্ঞেস করছিল টাকা ফাঁকা উঠছে কিনা। সেকেন্ডে প্রাইজটা যে তারই ভাগ্যে উঠেছে, মানে শ্যামলবাবুর আর কি, সে কথাটা বেমালুম চেপে গিয়েছিলেন। টাকা উঠছে দেখেই বিশ্বনাথবাবু মনে মনে ঠিক করলেন ওই টাকাটা আর শ্যামলবাবুকে দেবেন না। শ্যামল নিজেই তো বলেছিল। ভাবলেন শ্যামলের টাকার অভাব কি, আর তাছাড়া এতদিন পরে ফিরে এসে ওর আর অত মনেও থাকবে না। আর থাকলেও নিদেন পক্ষে ওই নাম্বারটা সে মনে রাখার দুঃসাধ্য। অতএব ওঠেনি বলে চালিয়ে দিলেই হয়। আর তিনি নিজে যে মাঝে মধ্যে লটারির টিকিট কাটেন এ কথা সবাই জানে। সুতরাং 2 2 4 মিলে যেতে আর অসুবিধে কোথায়। কিন্তু পরমুহূর্তেই ভাবলেন পরের টাকায় সুখ ভোগ, এতে চুরি। না, এত নীচ কাজ বিশ্বনাথবাবু করতে পারবেন না। তাছাড়া পঞ্চা যেভাবে ঢাকঢোল পিটিয়ে মালা দিয়ে ফেস্টুন টাঙিয়ে তার দোকান থেকে দ্বিতীয় প্রাইজ ওঠার বিজ্ঞাপন দিচ্ছে, তাতে শ্যামলের মনেও প্রশ্ন উঠতে পারে। তিনি টাকাটা ফিরিয়েই দেবেন। খুশি হয়ে শ্যামল যদি উপহারস্বরূপ কিছু দিয়ে দেয় তো ভালো, না হলে যাকে দিলেই বার কত দেবে? 20-30 হাজার? দূর, 50 লাখ থেকে 30 হাজার? শ্যামলটা একটা অমানুষ। সেই ছোটবেলা থেকেই ওর সঙ্গে বন্ধুত্ব, তাও আবার গলায় গলায়। স্কুল পালানো, মাস্টার মশাইয়ের চেয়ারের তলায় বেড়াল ছানা রেখে দেওয়া, দেওয়ালে নানা কুকথার কুকীর্তি করে রাখা, এমনকি ক্লাস 9-এ দুজনেই একসঙ্গে ফেল করা পর্যন্ত। তারপর চাকরির সূত্রে একটু আলাদা হওয়া। এখন তো দুজনেই রিটায়ার্ড, পেনশনভোগী। সেই একই জায়গায় এখনও থাকেন দুজনে। এখনও দুজনের খুব মিল। শ্যামলবাবুর 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে, নাতি নাতনিও হয়েছে। বিশ্বনাথবাবুর এক ছেলে বিদেশে চাকরি করে, বিশেষ খবরাখবর নেয় না, আসেও না। বোধহয় ওখানেই বিয়ে থা করে সংসার পেতেছে। বিশ্বনাথবাবুর ছোট ছেলে ব্যবসা করে, ওর বিয়ের যোগাযন্ত্র চলছে। মোট কথা বিশ্বনাথবাবুর এখন টাকার খুব দরকার। গলায় গলায় ভাব দুজনের। তাই বিশ্বনাথবাবু ভাবছিলেন শ্যামল নিশ্চয়ই তাকে কয়েক লাখ টাকা দিয়ে দেবে, এবং সেটাই উচিত। আবার এটাও মনে হলো শ্যামলের মনটা বড় ভালো, হয়তো অর্ধেকই দিয়ে দেবে। অন্তত তিনি যে টিকিটটা মিলিয়ে আত্মসাৎ না করে টাকাটা ফিরিয়ে দিচ্ছেন, এর জন্য কৃতজ্ঞতা বোধ কি আর থাকবে না? আর শ্যামলই বা কী করবে অত টাকা নিয়ে? শ্যামলের তো ঝাড়া হাত পা, তার নিজের ছোট ছেলের বিয়ে দিতে হবে। আর বড় ছেলে যদি ফিরে আসে তাহলে ঘর কোথায়? ছোট ছেলের ব্যবসার উন্নতিতেও অনেক টাকা দরকার। পরক্ষণেই লজ্জিত হয়ে পড়েন। ছি, ও যে পরের টাকা, আমি কেন তার ওপর লোভ করব? তাছাড়া সত্যি বলতে কি, আমাদের দুজনের অবস্থার তেমন কিচ্ছু ফারাক নেই। কিন্তু অত টাকা চট করে ছেড়ে দেবে বললেই ছেড়ে দেওয়া যায় না। এভাবে তিনি কয়েকদিন বেশ চিন্তাভাবনা করলেন। ভাবতে ভাবতে হঠাৎ একটা কথাই মাথায় এলো। টাকাটা যদি তিনি আত্মসাৎ করে কাজে লাগান, তবে একটা জিনিস চিরকালই খচখচ করে যে বিঁধবে, পরের ধনে পোদ্দারি। তাহলে আর লাভ কি? এভাবে দোষী হয়ে চিরজীবন বেঁচে থাকার থেকে ব্যাপারটা বলে ফেলাই ভালো, মনটা তো হালকা হবে। এই ভেবে তিনি শ্যামলবাবুর বাড়ি রওনা হলেন। সেখানে গিয়ে সব একই রকম দেখলেও
ওর অবস্থা আগের থেকে আরও বেশি সচ্ছল বলেই মনে হলো। একটু যেন দেমাকও হয়েছে। হবে না, বড় জামাইয়ের ব্যবসার উঠলে ওঠা টাকা এই সংসারেও গড়িয়ে আসে যে। কথাটা পড়তে গিয়েও শ্যামল কোথায় ফ্ল্যাট কেনার প্ল্যান করছে, সেই আলোচনাতেই সেটা চাপা পড়ে গেল। তাড়াহুড়ো করে চা বিস্কুট না খেয়েই উঠে পড়লেন। মনে পড়ল নিজের কথা ভাবলেই তার মনটা বড় আনমনা হয়ে যায়। সেই চরম দুর্দিনের কথা মনে পড়তেই নিজেকে বড় একা মনে হয়। আর জীবনের সুখের পাশবালিশকে কিছুতেই হড়কে যেতে দেওয়া যাবে না। মুর্শিদাবাদের এক গ্রামে বেড়াতে গিয়ে কিভাবে তিনি একদা ডিসেন্ট্রির কবলে পড়েছিলেন, একে একে সব মনে পড়তে লাগলো। মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে আনা ছিল দুঃসাধ্য। চারিদিকে উৎকণ্ঠা, দাঙ্গা চলছে। তখন ছিল না খাদ্য, ওষুধপত্র, কিছুই। কেবল ছিল একটি কিশোরী। তার থেকেই সেবায় তিনি মায়ের যত্ন পেয়েছিলেন। অক্লান্ত পরিশ্রমে রাত জেগে সে তার সেবা করেছিল। 3 মাইল দূরের ডাক্তারকে হাতে পায়ে ধরে ডেকে এনে কদিন অন্তর তাকে দেখিয়েছিল। যথাসর্বস্ব বেচে ওষুধপত্র দিয়ে তাকে বাঁচিয়ে তুলেছিল। সব গল্পের মতো মনে হয়। ফিরে আসার সময় পোস্টমাস্টারের কথা মনে পড়ছিল। তারপরে সময়ের আবর্তনে মেয়েটার কথা একদম মনেই ছিল না। অনেক দিন বাদে একদিন অফিসের কাজে তাকে মুর্শিদাবাদে যেতে হয়েছিল। সে প্রায় 10-12 বছর পর এসে মেয়েটিকে আর খুঁজে পাননি তিনি। বিয়ের পর প্রচলিত দুর্বেদ্য এক কারণে মেয়েটি পায়ের তলায় টুলটিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। নিজের ছবি তুলে রাখার বড় ইচ্ছে ছিল মেয়েটির, সে কথা অনেকবারই সে বলেছিল। তাই এবার সঙ্গে করে ক্যামেরাটা নিয়ে গিয়েছিলেন। কিন্তু একটা নেগেটিভও খরচ করতে হয়নি। বিশ্বনাথবাবু আঙুল দুটো চোখের কোণে দুবার বুলিয়ে নিলেন। নিজের দাদার কথা মনে পড়ল। দাদা নেশা করতেন। বৃদ্ধ বাবা মা সব দায়িত্ব বিশ্বনাথবাবুকেই নিতে হয়েছিল অনেক ছোটবেলা থেকেই। তখন তিনি সবে গ্র্যাজুয়েশন করেছেন, চাকরি পাননি, সামান্য টিউশনি করেন। শুধুমাত্র ভিক্ষাটা করতে হয়নি। দিনের পর দিন শুধু খাবারটুকু জোগাড় করার জন্য কি ভীষণ লড়াই। বাবা অসুখে প্রায় বিনা চিকিৎসায় মারা গেলেন। মার সদা কান্না ভেজা মুখটা, বৌদির বিষ খাওয়া, ভাইপোটার করুণ চাহনি। ওহ, এখন কেউ নেই। ক্যান্সার দাদাকে কেড়ে নিয়েছে। ছেলেটা তার সামনেই বড় হয়েছে। এখন সে দাদার অফিসেই চাকরি করে। বিশ্বনাথবাবুর অনেক কথাই মনে পড়ছিল। তিনি অনেক কিছু যেমন পাননি, তেমনি অনেক কিছু পেয়েছেনও। এই যেমন শ্যামলের বন্ধুত্ব। জীবনে পাওয়ার ভাগ্যটাই বেশি। এই তো জীবন। নিজেকে ভাগ্যবান বলে মনে হলো। আরাম কেদারায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইলেন স্থির চোখে। পিছনে পাখাটার বাটকুলে ছায়াটায় তাকে আকৃষ্ট করছিল। ছায়াটা যেন পাখার নয়, একটা আলাদা এবং বৃহত্তর অস্তিত্ব। তিনি ঠিক করলেন টাকাটা আর দেবেন না। এখন 50 লাখ টাকা তার। ভাবলেন একটা ছক কেটে কি করা উচিত, কি না করা উচিত সব লিখে রাখবেন। সব ঠিক হলে অবশেষে শান্তি হলো। ভাবলেন একবার রাস্তা থেকে ঘুরে আসি। তার মনটা বেশ খুশি খুশি হয়ে উঠেছিল। রাস্তায় দেখা হয়ে গেল সত্যর সঙ্গে। গোবেচারা ভালো মানুষ সত্য। অনেকদিন চাকরির জন্য হয়রান হয়ে অবশেষে একরকম ঘটিবাটি পর্যন্ত বেচে দিয়ে কপাল ঠুকে নেমে পড়ছে নিত্য নতুন ব্যবসার নেশায়। বিশ্বনাথবাবু আবার চলতে শুরু করলেন। হঠাৎ খেয়াল হলো ছাতাটা মাথার ওপর থেকে সরে গেছে। ছাতাটা আবার যথাস্থানে এলো। জীবনে বহু সংঘাত, বহু কষ্টের পর তিনি দাঁড়াতে পেরেছেন। হঠাৎ আজ তার সামনে বিরাট বড়লোক হবার হাতছানি। তিনি কি করবেন? একটা বুড়ো ভিখারি হাত পাততেই পথচলিত আর 5টা মানুষের মতো কপালে হাতটা ঠেকিয়েই চলে যাচ্ছিলেন। ধাক্কা লেগে বৃদ্ধের লাঠিটা পড়ে গিয়েছিল। পরে বৃদ্ধকে ধরে আবার লাঠিটা হাতে তুলে দিয়ে এগিয়ে দিলেন। অনেকটা এসে আবার কি যেন মনে হলো। পেছন ফিরে ভিখারিটিকে খুঁজতে লাগলেন, কিন্তু আর দেখতে পেলেন না। সূর্যটা যখন মেঘের আড়ালে, পাশে দাঁড়ানো গরুর ল্যাজটা দুবার তার কুনোয় ছুঁয়ে গেল। আদর করে ল্যাজ বোলানোর ব্যাপারটা যেন চেনা চেনা মনে হলো। বিশ্বনাথবাবু আর ভাবলেন না। এতদিন তো খালি নিজের জন্যই করে এসেছেন। আর না, পথে ঘাটে অর্ধমৃত অনাহারী মানুষগুলো তার চোখের সামনে ভেসে উঠল। সবার মুখ এসে ধরা পড়ল স্মৃতির মণিকোঠায়। সমুজ্জ্বল সেই কিশোরীটির মধ্যে তিনি তার দোলা জলে দুলতে থাকা মন শেষবার ঠিক করে ফেললেন। বেশ কয়েক মাস পরের কথা। এই কদিনে বয়সের ভার যেন বেশি করেই পড়েছে
বিশ্বনাথবাবুর চোখে মুখে। লটারির টাকাটা কালই গিয়ে নিয়ে এসেছেন, কাটছাট করে প্রায় 30 লাখ। আজ ভোরে উঠে ট্যাক্সি ভাড়া করে গিয়ে নামলেন সোজা রামকৃষ্ণ মিশন বেলুর অফিসে। গেরুয়ার দীপ্তিতে হৃদয় ভরিয়ে পুরো টাকাটাই তুলে দিলেন সন্ন্যাসী মহারাজের হাতে। একজন বললেন, একটা ছবি তুলবো দাদা? এত বড় একটা। বিশ্বনাথবাবু আর দাঁড়ালেন না, তার বুকটা খুশিতে ভরে উঠেছিল। তারা খাওয়া একদল কাক উড়ে গেল মাথার উপর দিয়ে। মনে হলো তার কোনো কষ্ট নেই, তিনি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটছেন। বয়স যে কমে সেই প্রথম বুঝলেন। কাছে দূরে চারপাশে আতিপাতি করে খুঁজতে লাগলেন, তবু বিশ্বনাথবাবু পেলেন না সেই চেনা কিশোরী মেয়েটিকে। সে হয়তো তখন অজানা গোধূলির সোনালি রোদ্দুরে বিরাট একতার দিঘির সামনে হোগলা বনে দাঁড়িয়ে ঘরে না ফেরা হাঁসের বাচ্চা খুঁজে বেড়াচ্ছিল। আয় আয়, চই চই চই। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন এই রকম আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।